দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, এনসিটিভি ভবনে যারা হামলা করেছে তাদের তথ্য পেয়েছে আমাদের অনুসন্ধানী সাংবাদিকেরা। কি ভয়ঙ্কর তথ্য! দর্শক, আপনারা জানেন যে নবম ও দশম শ্রেণীর বইয়ের আদিবাসীদের গ্রাফিক্স করা হয়েছিল, সেটি নিষিদ্ধের দাবিতে, অর্থাৎ সেটি বই থেকে বাতিলের দাবিতে ওই সংগঠনটি আন্দোলন করেছিল। ওই সংগঠনের আন্দোলনের চাপে তারা আদিবাসী সেই গ্রাফিক্সটি বাতিল করে। সেই বাতিলের প্রতিবাদে আজকে আদিবাসী যারা তারা এনসিটিভি ভবনে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে এবং সেটি আবার পুনঃ বহালের জন্য। সেখানে যাওয়ার পরেই তাদের উপরে চড়াও হয় সেই জঙ্গি বাহিনীরা। দর্শক, মাত্র 4 মাস আগে এই সংগঠনটি তৈরি করে। আমরা যে তথ্য পেয়েছি, এই সংগঠনের নেতাকর্মীরা তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা স্টুডেন্ট, কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসছে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রই তারা না। তারা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ছিলেন। তারা বিগত 15-16 বছর তারা জেলখানায় ছিলেন। 5ই আগস্টের পর যখন জামায়াত শিবির দেশের ক্ষমতা নেয়, তখনই তারা বের হয়ে আসে। তারা সেখান থেকে বের হয়ে আসে, তারা এই নতুন সংগঠন তারা তৈরি করেছে। এবং এই সংগঠনের আমরা যে তথ্য পেয়েছি, বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র। দর্শক, এই বিষয়ে একটি অ্যানালাইসিস পূর্বক সুন্দর বক্তব্য দিয়েছেন, সুন্দর একটি ভিডিও তৈরি করেছেন আমাদের একজন নারী সাংবাদিক। আমরা তার বিশ্লেষণটি শুনবো। প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নিয়েছিল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্ররা। 15 জানুয়ারি তাদের উপরে সেখানে হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। আদিবাসী ছাত্রদের উপর হামলা চালানো এই সংগঠন স্টুডেন্ট ফর সভরেন্টি কারা, কি তাদের পরিচয়, আগে কি কখনো এদের নাম শুনেছিলাম? আমাদের অনুসন্ধান বলছে অগস্টের শেষ দিকে হঠাৎ গজে ওঠা এই সংগঠনের আড়ালে আছে ভয়ঙ্কর কিছু তথ্য। চলুন যাওয়া যাক। 15 জানুয়ারি রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা এবং স্টুডেন্ট ফর সভরেন্টি দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। স্টুডেন্ট ফর সভরেন্টির হামলায় আদিবাসী সংগঠনটির বেশ কয়েকজন আহত হয়। আমাদের অনুসন্ধান বলছে স্টুডেন্ট ফর সভরেন্টির বয়স মাত্র 4.5 মাস। দেখে নেই এই 4.5 মাসে তারা কোন কোন ইস্যুতে আন্দোলন করেছে। মূলত তাদের কর্মসূচি ছিল দুটি ইস্যুকে ঘিরে, 1 আদিবাসী শব্দ প্রত্যাহার করা, আর 2 সেন্ট মার্টিন ইস্যু। সংগঠনটির তৎপরতা শুরু করে আগস্টের শুরুতে। প্রথমে তারা ফেসবুক ভিত্তিক টিভি চ্যানেল করে, এরপর 28 আগস্ট ফেসবুক পেজ খুলে কর্মকাণ্ড শুরু করে। ওই দিন তারা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করে। দাবি ছিল আদিবাসী শব্দ প্রত্যাহার করা। 25 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আদিবাসী শব্দ উচ্চারণ করার প্রতিবাদে তারা মাঠে নেমেছিল। এরপর একই দাবিতে তারা বেশ কয়েক দফা কর্মসূচি পালন করেছে। 4 সেপ্টেম্বর টিএসসির রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করে তারা। ওই সমাবেশে অভিযোগ করা হয় পার্বত্য চট্টগ্রামকে জুমুল্যান্ড বানাতে ভারতীয় ও আমেরিকার মদতে উপজাতিদের আদিবাসী বলে জোর প্রচারণা চলছে। তারা দাবি করে পাহাড়ের উপজাতিরা কেউ আদিবাসী নয়, তারা অভিবাসী। এছাড়া এই এলাকা অস্থিতিশীল করে খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদান বা পূর্ব তিমুরের মতো আলাদা রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সংগঠনটির নেতারা। 27 সেপ্টেম্বর স্টুডেন্ট ফর সভরেন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সন্ত্রাস বিরোধী সংবাদ সম্মেলন করে। সেখানে দাবি করা হয় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে দেশ বিরোধী উপজাতি বিদেশি ষড়যন্ত্র চলছে। ওই সংবাদ সম্মেলনে পার্বত্য শান্তি চুক্তি বাতিল সহ 7 দফা দাবি জানানো হয়। নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পিছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবি এর প্রতিবাদ জানিয়ে তার সরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভরেন্টি। 8 জানুয়ারি সংগঠনটি সংবাদ সম্মেলন করে। সেখানে দাবি করা হয় বইয়ের কভার পেজটায় আদিবাসী শব্দ লেখা সংবিধান বিরোধী, বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী। সংবাদ সম্মেলনে 5 দফা দাবি জানায় তারা। পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাতিল ও জড়িতদের শাস্তির দাবির পাশাপাশি দাবিগুলো ছিল ক্ষুদ্র নিরীহ গোষ্ঠীদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা।
12ই জানুয়ারি রাজধানীর মতিঝিলে এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে। ওই দিনই তাদের দাবি মেনে নেয় এনসিটিবি। আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে সেখানে নতুন করে গ্রাফিতি যুক্ত করে। 8ই নভেম্বর 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি, যেখানে তাদের মূল দাবি ছিল ইতিমধ্যেই মিয়ানমার ও আরাকান আর্মি দ্বীপটিকে একাধিকবার তাদের বলে দাবি করেছে, সেজন্য দেশের অখণ্ডতা রক্ষার তাগিদে এই দ্বীপকে সবসময় জনবান্ধব ও জনগণের আসা যাওয়াকে উৎসাহিত করতে হবে। 13ই নভেম্বর একই দাবিতে সংগঠনটি ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলন করে। আরো কিছু ইস্যুতে সংগঠনটি কর্মসূচি পালন করেছে। তার একটি হলো লিভ টুগেদারের পক্ষে বক্তব্য দেয় 2 জানুয়ারি অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে আইনি নোটিশ পাঠায় সংগঠনটি। ডিসেম্বরের শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সমাবেশ করে এবং সরকার তাদের দাবি মেনে নেয়। এছাড়া নারীদের হিজাবের পক্ষে, রেস্টুরেন্টে গরু মাংস বিক্রি না করার প্রতিবাদে, আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে সংগঠনটি। স্টুডেন্ট ফর সভরেনিটি নামের সংগঠনটি তাদের সবগুলো সংবাদ সম্মেলনে দাবি করেছে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। তাদের কর্মসূচির কেন্দ্র কিন্তু মূলত পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসী ইস্যু কেন্দ্রিক। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী বিরোধী যেসব সংগঠন আছে সেগুলোর মতাদর্শের সাথে এই সংগঠনটির কর্মকাণ্ড মিলে যায়। ওইসব সংগঠন মূলত তৈরি হয় স্থানীয় সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতায় বাঙালি পাহাড়ি বিরোধকে জিয়ে রাখতে। তেমন একটি সংগঠন হলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। এই সংগঠনটি যারা চালায় তারা মূলত একটি ইসলামী ছাত্র সংগঠনের সাথে জড়িত সংগঠন। ওই সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের নেতারাই পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতা। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ফেসবুক পেজ থেকে স্টুডেন্ট ফর সভরেনিটি কর্মকাণ্ডের প্রচার চলে। আরেকটি সংগঠন হলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বা পিসিসিপি। এই সংগঠনের ফেসবুক পেজ থেকেও স্টুডেন্ট ফর সভরেনিটি এর কর্মকাণ্ডের প্রচার চালানো হয়। আমাদের অনুসন্ধান বলছে পিসিসিপিতে আছে বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠনের নেতারা। আগস্টে ক্ষমতার পালাবদলের পর ওই নিষিদ্ধ সংগঠনটি রাজধানীতে শোডাউন করেছিল। এতে চাপে পড়ে সরকার, পুলিশ তাদের এক নেতাকে গ্রেপ্তারও করেছিল। তারপর থেকে সংগঠনটি নতুন নামের ব্যানারে মাঠে নামে। নিষিদ্ধ এই সংগঠনটি যেসব ইস্যুতে আন্দোলন করত, স্টুডেন্ট ফর সভরেনিটি একই ধরনের ইস্যুতে কর্মসূচি পালন করছে। সংখ্যালঘু বিদ্বেষ, ট্রান্সজেন্ডার বিদ্বেষ, আদিবাসী বিরোধী ইস্যুতে সংগঠনটি মূলত কর্মসূচি পালন করছে গত 4.5 মাসে। আমরা জানতে পেরেছি সংগঠনটি হিন্দু ও খ্রিস্টান ধর্মবিরোধী। এই কারণে তারা সেন্ট মার্টিন দ্বীপকে সেন্ট মার্টিন বলতে চায় না, তারা বলে নারিকেল জিঞ্জিরা দ্বীপ। গত 4.5 মাসে সংগঠনটির কর্মসূচিতে যারা উপস্থিত ছিল তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। মূলত রাজধানীর স্কুল কলেজগুলো থেকে শিক্ষার্থীদের জড়ো করা হয়। আমরা জানতে পেরেছি বৈষম্য বিরোধী আন্দোলনের একটি গ্রুপ যারা সাম্প্রতিক সময় নানা ইস্যুতে সরকারের উপদেষ্টা পরিষদের একটি অংশের সমালোচনা করছে, তারা এই সংগঠনটি হয়ে পর্দার আড়ালে কাজ করছে। প্রশ্ন হলো, এমন একটি সংগঠনের দাবিতে সরকার পাঠ্যপুস্তক থেকে কেন হুট করে গ্রাফিতি সরিয়ে ফেললো? তাহলে কি শোষের মধ্যে ভূত আছে?